আমি আমার চ্যানেলে নিয়মিতভাবে পড়ছি শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত আরোগ্য নিকেতন উপন্যাসটির পর্বগুলি। দুটি পর্ব পড়া হয়ে গিয়েছে, আজ তৃতীয় পর্ব। জীর্ণ আরোগ্য নিকেতনের দাওয়ায় তখন জন দশেক রোগী এসে বসে আছে। এদের অধিকাংশই মুসলমান। আজ 3 পুরুষ ধরে দীনবন্ধু মহাশয়ের আমল থেকে মশায় বংশ পুরুষানুক্রমে চিকিৎসাই করে আসছেন। জীবন মশাই আজ বৃদ্ধ, আসক্তিহীন, উৎসাহহীন, কিন্তু তবু এরা তাকে ছাড়ে না। একমাত্র পুত্র মারা গেছে, নতুন কালের চিকিৎসা বিজ্ঞান এসেছে তার বিপুল সমারোহ নিয়ে। নিজে স্থবির হয়েছেন, সংসারে শান্তি নাই। জীবন মশাই মধ্যে মধ্যে ভাবেন একেবারে ছেড়েই দেবেন, কিন্তু দেব করেও দিতে পারেন না, দেওয়া হয় না। আজ তিনি ভাবলেন, না আর না, আজই শেষ করবেন। আরোগ্য নিকেতনে আজ আর ঔষধই নাই। ও ব্যবস্থা ডাক্তার উঠিয়ে দিয়েছেন। আজকাল প্রেসক্রিপশন লিখে দেন, নবগ্রাম বিকে মেডিকেল স্টোর্স ওষুধ দেয়, 2-3 মাস অন্তর কিছু অর্থও দেয় কমিশন বাবদ। এখনও ওই ভাঙা আলমারি 3টের মাথায় ওষুধের হিসেব খাতা স্তূপীকৃত হয়ে জমা হয়ে রয়েছে। খেরো মলাটগুলো আরশোলায় কেটেছে, ভিতরের পাতাগুলি পোকায় কেটে চালুনের মতো শতচ্ছিদ্র করে তুলেছে। তবু আছে। ডাক্তারের দুর্ভাগ্য উই নেই, অথবা কোনোদিন অগ্নিকাণ্ড হয়নি, জঞ্জাল হয়ে জমে আছে। ওগুলোর দিকে তাকিয়ে জীবন দত্ত হাসেন। ওর মধ্যে অন্তত 20-30 হাজার টাকা পাওনা হিসেব আছে, বেশি আরও বেশি। 3 পুরুষের হিসেব ধরলে লক্ষ টাকা। তাঁর আমলে তাঁর নিজের পাওনা অন্তত ওই 20,000 টাকা। পিতামহ দীনবন্ধু দত্ত নবগ্রামে রায়চৌধুরী বংশের আশ্রয়ে এসে পাঠশালা খুলেছিলেন। পাঠশালা করতেন, চৌধুরীদের দেবোত্তরের খাতা লিখতেন, কিছু আদায়ও করতেন। ওই রায়চৌধুরীদের বাড়িতে চিকিৎসা করতে আসতেন কবিরাজ শিরোমণি কৃষ্ণদাস সেন। দীনবন্ধুকে দত্তকে তিনি শিষ্যত্বে গ্রহণ করেছিলেন। রায়চৌধুরী বংশের বড় তরফের কর্তার একমাত্র পুত্রের সান্নিপাতিক জ্বর বিকার হয়েছিল। জীবনের আশা কেউই করেনি। মা শয্যা পেতেছিলেন, বাপ স্থাণুর মতো বসে থাকতেন। তরুণী পত্নীর চোখের জলে নদী গঙ্গা বয়ে যাচ্ছিল। আশা ছাড়েননি শুধু ওই কৃষ্ণদাস কবিরাজ মহাশয়। তিনি বলেছিলেন, একজন ধীর অক্লান্ত কর্মা লোক চাই, সেবা করবে। তাহলে আমি বলতে পারি, রোগের ভোগ দীর্ঘ হলেও রোগী উঠে বসবে। সেবা করতে এগিয়ে এসেছিলেন দীনবন্ধু দত্ত। দীর্ঘ 48 দিনের দিন জ্বর ত্যাগ হয়েছিল। কবিরাজ দীনবন্ধুকে বলেছিলেন, আজও তোমার ছুটি হলো না, অন্তত আরও 24 দিন তোমাকে সেবা করতে হবে। এই সময়টাতেই কঠিন সেবা। এখন স্নেহান্ধ আত্মীয় স্বজনেরা স্নেহাতিশয্যে সেবার নামে রোগীর অনিষ্ট করবে, রোগীকে কথা বলাবে, বেশি কুপথ্যও দেবে। এই সময় তোমাকে বেশি সাবধান হতে হবে। তাও দীনবন্ধু নিখুঁতভাবে করেছিলেন। সন্তান আরোগ্য লাভ করতে বড়কর্তা দীনবন্ধু দত্তকে পুরস্কৃত করতে চেয়েছিলেন, কিন্তু দীনবন্ধু তা গ্রহণ করেননি। কৃষ্ণদাস কবিরাজ বলেছিলেন, আমি তোমাকে পুরস্কার দেব, প্রত্যাখ্যান করো না। ধীরতা তোমার আশ্চর্য, বুদ্ধিও তোমার স্থির, লোভেও তুমি নির্লোভ। তুমি চিকিৎসা বিদ্যা শেখো আমার কাছে, তুমি পারবে। চিকিৎসা বিদ্যা শিক্ষা করে নবগ্রামের পাশে এই ছোট শান্ত গ্রামখানিতে তিনি বাস করেছিলেন। নবগ্রামে বাস করেননি। গ্রামখানি ব্রাহ্মণ জমিদার বংশ অধ্যুষিত, সুতরাং সেখানে কলহ অনেক এবং সেখানে বাজার আছে কাছেই, তাই কোলাহল বড় বেশি। এসব থেকে দূরেই তিনি থাকতে চেয়েছিলেন। বলতেন, দেবতারা প্রসন্ন সহজে হন না, কিন্তু রুষ্ট হন এক মুহূর্তে। সামান্য অপরাধে আজীবন সেবার কথা ভুলে যান। আর বাজারে থাকে বণিক, সেখানে চিন্তার অবকাশ কোথা? মশাই উপাধি পেয়েছিলেন এই দীনবন্ধু মশাই। পরনে থান ধুতি, পায়ে চটি, খালি গা। দীনবন্ধু মশাই গ্রামান্তরে রোগী দেখে বেড়াতেন। এ অঞ্চলের প্রতিটি বালক তাঁকে চিনত।
তিনি ডেকে তাদের চিকিৎসা করতেন, মধু খাওয়াতেন। টিনবন্দি মধু থাকত। আর আশ্চর্য ছিল তার সাধুপ্রীতি। সাধু সন্ন্যাসীর সঙ্গে আলাপ করে তাদের পরিচর্যা করে বহু বিচিত্র মুষ্টিযোগ তিনি সংগ্রহ করেছিলেন। ভণ্ড সন্ন্যাসীর কাছে ঠকেছেও অনেক, তাতে তার আক্ষেপ বা অনুশোচনা ছিল না। কিন্তু এ নিয়ে কেউ তাকে নির্বোধ বলে রহস্য বা তিরস্কার করলে বলতেন, সেই আমাকে ঠকিয়েছে, আমি তো তাকে ঠকাইনি, আমার আক্ষেপ কি অনুতাপের তো কোনো হেতু নাই। সাধু কি সন্ন্যাসী যেই আসুক, সবাইকে তিনি সাদরে অভ্যর্থনা করেছেন। শুধু তাই নয়, কত বেদে ওস্তাদ গুণিন এদের কাছেও তাদের বিদ্যা তিনি সংগ্রহ করেছিলেন। পুত্র জগৎবন্ধু দত্ত ছিলেন উপযুক্ত সন্তান। তিনি পিতার কাছে সমস্ত বিদ্যায় আয়ত্ত করেছিলেন। মৃত্যুকালে দীনবন্ধু মশাই ছেলেকে বলেছিলেন, বিষয় কিছু পারিনি করতে, কিন্তু আশয় দিয়ে গেলাম মহৎ। মহদাশয়ত্বকে রক্ষা করো, ওতেই ইহকাল, ওতেই ইহলোক, ওতেই পরলোক, দুই সার্থক হবে। জগৎবন্ধু দত্ত পিতৃবাক্য অক্ষরে অক্ষরে পূর্ণ করেছিলেন। তাকেও লোকে বলতো জগৎ মশাই। পিতার অর্জন করা মহাশয়ত্ব তিনি রক্ষাই করেননি, তাকে উজ্জ্বলতর করেছিলেন। তিনি রীতিমতো সংস্কৃত শিখে আয়ুর্বেদ পড়েছিলেন। পারুলিয়ার বৈদ্যপাটের ছাত্র তিনি। চিকিৎসক হিসাবে আয়ুর্বেদ শাস্ত্রে যেমন ছিল ব্যুৎপত্তি, তেমনই ছিলেন নির্লোভ এবং রোগীর প্রতি স্নেহপরায়ণ। আবার মানুষ হিসাবে যেমন ছিল তার মর্যাদাবোধ, তেমন ছিল প্রকৃতির মধুরতা। সে মধুরতা প্রকাশ পেত তার মিষ্ট ভাষায়, সূক্ষ্ম রসবোধে ও রসিকতায়। তার রসিকতার কয়েকটি স্মৃতি এখানকার মানুষে রসশাস্ত্রের অলিখিত ইতিকথার কয়েকটি অধ্যায় হয়ে আছে। তার রসিকতার সবচেয়ে বড় কথা এই যে তাতে কটু বা অম্ল রসের এতটুকু প্রক্ষেপ থাকতো না, মানুষকে মধুর রসে আপ্লুত করে দিত। প্রসন্ন হয়ে উঠত রসিকতায় অভিষিক্ত জনটি। এই যে লাল কাঁকড়ের পাকা রাস্তাটি নবগ্রাম থেকে এই গ্রামে এসে পৌঁছেছে এবং এই গ্রাম পার হয়ে উত্তর দিকে বিস্তীর্ণ মাঠখানির বুক চিরে চলে গিয়েছে, ওই রাস্তাটির কথা উঠলেই লোকের মনে পড়ে যায় জগৎ মহাশয়ের কথা, তাঁর রসজ্ঞানের কথা, এবং সঙ্গে সঙ্গে মনে সরসতা ও প্রসন্নতা দুই আবির্ভাব হয়। আপন মনে একা একাই লোকেরা হেসে সারা হয়। ৪৫ বৎসর আগে তখন এখানকার এই পরিচ্ছন্ন গ্রাম্য সড়কটির শুধু আকারই ছিল, আয়তনও একটা ছিল, অবয়ব ছিল, কিন্তু কোনো গঠনই ছিল না। একটা অসমান খানাখন্দে বন্ধুর এবং দুর্গম গো পথ ছিল। বর্ষার সময় এক বুক কাদা হতো, সে কাদা একালে কেউই কল্পনা করতে পারবে না। মশায়ের রসিকতার কাহিনীটি থেকেই তা বুঝতে পারবেন। এখনও দেবীপুরে সেকালের খানাখন্দের নাম শুনতে পাওয়া যায়। একটু প্রবীণ দেখে যাকে খুশি জিজ্ঞেস করবেন, সে বলবে চোরধরির গাদ, অর্থাৎ কাদা, মানে যে কাদায় পড়ে চোর ধরা পড়ে যায়। গরুমারির খাল, ও খালটায় চোরাবালির মতো একটা চোরা গর্তে ব্রজ পরামানিকের একটা বুড়ি গাই পড়ে মরেছিল। এই কথা মনে পড়ার সঙ্গে সঙ্গেই মানুষ হেসে উঠবে, না হেসে থাকে কি করে? ভাবুন তো ব্যাপারটা। ব্রজর গরু মরল, কিন্তু সে বিপদের চেয়েও বড় বিপদ হলো, ব্রজ যে প্রায়শ্চিত্ত করবে তার মাথা কামাবে কি? সে নিজে নাপিত, খুর তার আছে, কিন্তু চালাবে কি? এখনকার মতো তখন তো সবাই খুর চালাতে জানতো না, জানলেও নিজের হাতে মাথা কামানো নিশ্চয়ই যায় না। শেষে ওই জগৎবন্ধু মশাইই দিয়েছিলেন ব্রজর মাথা কামিয়ে। কবিরাজ ছিলেন, বিকারগ্রস্ত রোগীর মাথা অনেক সময় তাকে কামিয়ে দিতে হতো কি না। এসব রোগীর মাথায় খুরের মতো অস্ত্র চালাতে তিনি পরামানিকের হাতে খুর ছেড়ে দিতেন না। সেদিন ব্রজর মাথা কামাতে বসে তার মাথাটি বাঁ হাতে ধরে নিজেই হেসে ফেলেছিলেন। কামাবার সময় জগৎবন্ধু মশাই হেসেই বলেছিলেন, ব্রজ, আজ শোধনি? আগে
ব্রজ অবাক হয়ে গিয়েছিল। শোধ? কিসের শোধ? কামাবার সময় অনেক রক্ত দেখেছো বাবা, আজ আমি দেখি শোধ নেই। এই রাস্তাকে ভালো করেছেন তিনি, অর্থাৎ জীবন মশাই নিজে। তিনি ওই কাঠের নাম ফলকখানা টাঙিয়েছিলেন। জগৎবন্ধু মশাই ছিলেন কবিরাজ, জীবন মশাই ডাক্তার, কবিরাজ দুই। তখনকার দিনে একটা কথা চলন ছিল ঘরে ঘরে, জগৎ খাবি না জীবন খাবি। সেখানে অসুখ হলে বাড়ির লোক রোগীকে প্রশ্ন করত, জগৎ খাবি না জীবন খাবি, অর্থাৎ ডাক্তারি ওষুধ খাবি, জীবন দত্তকে ডাকবো, না কবিরাজি ওষুধ খাবি, জগৎবন্ধু কবিরাজ মহাশয়কে ডাকবো। যাক, আজ ওই কথাটা চিরদিনের মতো ভুলে যাক লোকে। মশাই, বাবা। জীবন মশাই আহত অন্তর নিয়ে ফিরে এসে ডাক্তারখানায় স্তব্ধ হয়ে বসলেন। স্থির নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন বাইরের দিকে। আজ থেকে শেষ, শেষ হয়ে যাক মশাই বংশের মশাই উপাধি, চিকিৎসকের কাজ যাক। এরই মধ্যে শেখপাড়ার বৃদ্ধ মকবুল এসে দরজার মুখে বসে তাকে ডাকলে, মশাই, বাবা। একটা দীর্ঘ নিঃশ্বাস আপনা আপনি বেরিয়ে এলো জীবন মশাইয়ের বুক থেকে। কে? তিনি সচেতন হয়ে মুখ ফিরিয়ে তাকালেন মকবুলের দিকে। মকবুল বললে, হাতটা একবার দেখেন বাবা, বড় কষ্ট পাচ্ছি এই বুড়া বয়সে। অষ্টাঙ্গে দরদ, ঘুষঘুষা জ্বর, মাটি নিতে হবে তা আমার মালুম এসেছে, কিন্তু এই কষ্ট, এই যে সইতে নাড়ছি বাবা, ইয়ার একটা বিধান দেন। মশাই ঘাড় নেড়ে বললেন, আমার কাছে তোমরা আর এসো না মকবুল, চিকিৎসা আর আমি করব না। একালে অনেক ভালো চিকিৎসা উঠেছে, হাসপাতাল হয়েছে, নতুন ডাক্তার এসেছে, তোমরা সেইখানেই যাও। মকবুল অবাক হয়ে গেল। জীবন মশাই এই কথা বলছেন? দিনু মশাইয়ের নাতি, গত মশাইয়ের ছেলে, জীবন মশাই এই কথা বলছেন? যে নাকি নাড়িতে হাত দিলে মকবুলের মনে হয় অর্ধেক রোগই ভালো হয়ে গেল, তার মুখে এই কথা? ডাক্তার তার মুখের দিকে তাকিয়ে বিষণ্ণ হাসি হেসে তাকে বুঝিয়েই বললেন, আমার আর ভালো লাগছে না মকবুল, তাছাড়া বয়স হয়েছে, ভুল ভ্রান্তি হয়। ডাক্তার, বলি তুমি চিকিৎসা ছাড়লে আমাদের কি হবে হে? আমরা যাব কোথায়? নাও নাও, লোকের হাত দেখে বিদায় করো। তোমার ভুল ভ্রান্তি কি বলে? তোমার ভুল ভ্রান্তি হলে সে বুঝতে হবে আমাদের অদৃষ্টের ফের। নতুন চিকিৎসা, নতুন ডাক্তার, অনেক সরঞ্জাম, বৃহৎ ব্যাপার, ওসব করাতে আমাদের সাধ্যও নাই, ওতে আমাদের বিশ্বাসও নাই। বললে কামদেবপুরের দাঁতু ঘোষাল, অনেক কষ্টেই বললে। একসঙ্গে এতগুলি কথা বলে অনর্গল কাশতে শুরু করে দিলে সে। বুকের পাঁজরগুলি সেই কাশির আক্ষেপে কামারের ফুটো হাপড়ের মতো শব্দ করে দুঁপছে। মনে হচ্ছে কখন কোন মুহূর্তে দম বন্ধ হয়ে দাঁতু মাটিতে লুটিয়ে পড়বে। ডাক্তার চারিদিকে তাকিয়ে খুঁজলেন একখানা পাখা অথবা যা হোক একটা কিছু, যা দিয়ে একটু বাতাস দেওয়া যায়। দাঁতুর কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে, কিন্তু কিছুই নাই কোথাও। ওই নন্দ হতভাগার জন্য কিছু থাকবার জো নাই। শিশি বোতল থেকে মিনিন গ্লাস, মলম তৈরির সরঞ্জাম, থার্মোমিটারের খোল, এমনকি পুরনো বাতিল স্টেথোস্কোপের রবারের নলের টুকরো দুটো পর্যন্ত নিয়ে গেছে হতভাগা। কিছু না পেয়ে ডাক্তার উঠে ভাঙা আলমারির ভিতর থেকে টেনে বের করলেন একখানা পুরনো হিসেবের খাতা, লাখ টাকা পাওনার তামাদি দলিল। তারই একদিকে খেরোর মলাটখানা ছিঁড়ে নিয়ে বাতাস দিতে শুরু করলেন। বাইরে সমাগত রোগীদের দিকে তাকিয়ে একজনকে বললেন, বাড়ি থেকে এক গ্লাস জল আনতো চট করে। কামদেবপুরের এই বৃদ্ধ দাঁতু ঘোষালের চিরকাল একভাবে গেল। দাঁতু যত লক্ষ্মী ছাড়া তত লোভী। দুনিয়া জুড়ে খেয়ে খেয়ে লোভের তৃপ্তি খুঁজে বেড়ালে সারা জীবন, কিন্তু তাতে লোভের তুষ্টি হয়নি, হয়েছে রোগ। পুষ্টির বদলে হয়েছে দেহের ক্ষয়।
তার উপর গাঁজা খায় দাঁতু। এককালে গাঁজা খেত ক্ষুধার জন্য। গাঁজায় দম দিয়ে খেতে বসলে পাকস্থলীটি নাকি বেলুনের মতো ফেঁপে ওঠে, তাতে আহার্য ধরে বেশি পরিমাণে। তাঁর বাড়িতেই দাঁতু ঘোষাল নিমন্ত্রণ খেতে বসে অন্ন ব্যঞ্জনের বালতি খানেকের ওপরও কিছু উদরস্থ করে। তারপরেও মিষ্টির সময় 47টি রসগোল্লা খেয়ে উঠেছে। জ্যৈষ্ঠ মাসে গোটা কাঁঠাল খেয়ে দাঁতু ঘোষাল যে কতবার বিছানায় শুয়ে ছটফট করেছে তার হিসাব নেই। বার চারেক তো কলেরার লক্ষণ দেখা দিয়েছিল। তবু ঘোষাল লোভ সংবরণ করতে পারলে না। এখন বদহজম থেকে হাঁপানি হয়েছে, তার উপরে নেশা। গাঁজায় দম দিয়ে হুঁকো হাতে বসবে, টানবে আর কাশবে, কাশতে কাশতে হাঁপাতে শুরু করবে এবং সপ্তাহে 2 দিন ডাক্তারের এখানে আসবে। ওষুধ দাও ডাক্তার, ভালো ওষুধ দাও, আর ভুগতে পারছি না। ভালো ওষুধ চাই ঘোষাল, কিন্তু মূল্য দিয়ে নয়, বিনামূল্যে চাই। বাল্যকালে ঘোষাল জীবন ডাক্তারের সঙ্গে পাঠশালায় পড়েছিল। অনেক মন্দবুদ্ধি এবং মন্দকর্মের মতি সে জুগিয়েছে। সেই দাবিতে ডাক্তারের চিকিৎসার ঔষধে তার অবাধ অধিকার। তার উপরে ঘোষাল যজমানসেবী পুরোহিত ব্রাহ্মণ, অশুদ্ধ মন্ত্র উচ্চারণ করে দেবতার পুজো করে বেড়ায়। সেই হিসাবেও তার দাবি আছে। বিদেশি ডাক্তারেরা এ দাবি মানে না, তারা তা মানতে চায় না। কিন্তু জীবন মানবে না কেন? এ দাবি তারা দীনবন্ধু মশায়ের আমল থেকে চালিয়ে আসছে, ছাড়বে কেন? তবে গুণও আছে ঘোষালের। কোনো যজ্ঞী বাড়ি থেকে কাকের মুখে বার্তা পাঠিয়ে দাও, ঘোষাল এসে হাজির হবে। কোমর বেঁধে দিবারাত্রি খেটে কাজ সেরে খেয়ে দিয়ে বাড়ি যাবে। দক্ষিণা দাও ভালোই, না দাও তাতে কিছু বলবে না সে। পুরিয়া 2 অর্থাৎ 2 আনা কি 4 আনার গাঁজা দিলেই ঘোষাল কৃতার্থ। আরও আছে, শ্মশানে যেতে ঘোষালের জুড়ি নাই। সে হিসাবে ঘোষাল এই অঞ্চলের সকল জনের একজন বান্ধব, তাতে সন্দেহ নেই। উৎসবে আছে, শ্মশানে আছে, রাজোদ্ধারেও আছে ঘোষাল। মামলায় সে পেশাদার সাক্ষী। সুস্থ হতে ঘোষালের বেশ কিছুক্ষণ লাগলো। হেউ হেউ শব্দে ঢেকুরের পর ঢেকুর তুলবার চেষ্টা করে অবশেষে 2-3টে বেশ লম্বা এবং সশব্দ ঢেকুর তুলে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে ঘোষাল বললে, আহ, বাঁচলাম। তারপর আবার বললে, তুমি বরং ওদের হাত দেখে শেষ করো ডাক্তার, আমি আর একটু জিরিয়ে নিই। এই সুযোগে মকবুল এগিয়ে এলো, হাত এগিয়ে দিল। ডাক্তার তার হাতখানি ধরলেন। বিচিত্র হাস্যে তার মুখখানি প্রসন্ন হয়ে উঠল। উপায় নাই, তিনি ছাড়তে চাইলেও এরা তাকে ছাড়বে না। এই মকবুলেরা, নূতনকে এরা ভয় করে, তাকে গ্রহণ করার মতো সামর্থ্য তাদের নাই, মনেও নাই, আর্থিক সঙ্গতিতেও নাই। মকবুলের দেহ বড় বিচিত্র। 1 গ্রেন কুইনাইন খেলে মকবুলের ঘাম হতে শুরু হয়, শেষ পর্যন্ত নাড়ি ছাড়ে। মকবুল বিলিতি ওষুধকে বিষের মতো ভয় করে। একে একে রোগীদের দেখে তাদের ব্যবস্থা দিয়ে সব শেষে দেখলেন দাঁতু ঘোষালকে। ঘোষাল বেশ সুস্থ হয়ে উঠেছে এরই মধ্যে। এবার সে হাতখানি বাড়িয়ে দিলে। জীবন ডাক্তার বললেন, তোর হাত থেকে কি করব ঘোষাল? রোগ তো তোর ভালো হবার নয়, তোর আসল রোগ হলো লোভ। লোভ তো ওষুধে ছাড়ে না, তার উপরে নেশা। সকালে উঠেই এই অবস্থায় তুই গাঁজা টেনে এসেছিস। দাঁতু লজ্জিত হয় না, সে বেশ সপ্রতিভভাবেই বললে, গাঁজাতে হয় না এই দত্ত, বিড়ি বিড়ি বিড়িতে হলো। তোমার দাওয়াতে বসেছিলাম, দেখলাম ওই কি বলে তাহের শেখ বিড়ি টানছে। ভারী পিপাসা হলো, ওরই কাছে একটা বিড়ি নিয়ে যেই 1 টান টেনেছি, অমনি বুঝেছ কি না হাঁপ ধরে গেল। তারপরে তো তোমাকে কতগুলো কথা একসঙ্গে বলেছি, আর ব্যাস হঠাৎ, বুঝেছ কি না? হাত দুটি নেড়ে দিলে দাঁতু ঘোষাল। এতেই বুঝিয়ে দিলে যে আচমকা রোগটা উঠে পড়ল। এটা তার অপরাধ কোথায়?
ঘোষাল নিরপরাধ ব্যক্তির মতোই একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, এসব গ্রহের ফের বুঝলে না? তা দাও ভাই, যা হোক একটা এমন ওষুধ দাও যাতে হাঁপানি কাশিটা কমে। সকালে বিকেলে চায়ের সঙ্গে 2 করে 4টে আরশোলা সেদ্ধ করে খাচ্ছি, তাতেও কিচ্ছু হচ্ছে না। ডাক্তার বললেন, গাঁজা তামাক বন্ধ করতে হবে, লোকের বাড়ি খাওয়া বন্ধ করতে হবে, একেবারে ঝোল আর ভাত, না হলে ওষুধে কিছু হবে না। ওষুধও আমি দেব না ঘোষাল। তবে আর একবার ভালো করে হাতটা দেখো। ঘোষাল হাতটা বাড়িয়ে দিলে। দেখো, দেখে বলো তো মরবো কবে? নিদান একটি হেঁকে দাও, ওতে তো তুমি বাকসিদ্ধ। দাও, শুনলাম কামার বুড়িকে নিদান হেঁকে দিয়েছ, গঙ্গা তীরে যেতে বলেছ, আমাকেও দাও। ডাক্তার চমকে উঠলেন। নতুন করে মনে পড়ে গেল সকালবেলার কথা। তিনি চঞ্চল হয়ে নড়ে চড়ে বসলেন। তুই থাম ঘোষাল, তুই থাম। তিনি তাড়াতাড়ি একখানা কাগজ টেনে প্রেসক্রিপশন লিখে ঘোষালের হাতে দিয়ে বললেন, এই নে, গাছ কাচরা ওষুধ, শুধু 2-3টে জিনিস মুদিখানার কিনে নিবি, তৈরি করে নিয়ে খাস। ডাক্তার উঠে পড়লেন, চেয়ারখানা ঠেলে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। বাইরে দাঁড়িয়ে ছিল অমরকুঁড়ির পরাণ খাঁ। সে সেলাম করে দাঁড়ালো। সামনে ছইওয়ালা গরুর গাড়ি আছে। খাঁয়ের 3য় পক্ষের স্ত্রীর দীর্ঘস্থায়ী অসুখ, আজ 6 মাস বিছানায় পড়ে আছে। মৃত সন্তান প্রসব করে বিছানায় শুয়েছে। সপ্তাহে 2 দিন করে পরাণ ডাক্তার নিয়ে যায়। আজ যাবার দিন, যেতে হবে। পরাণ খাঁ অবস্থাপন্ন চাষি, নিয়মিত ফি দিয়ে থাকে। ডাক্তার হাসলেন। একটা কথা মনে পড়ে গিয়েছে। এইসব বিনা ফি রোগীদের তিনি তখন বলেছিলেন তাদের আর চিকিৎসা করবেন না। তখন তিনি ভুলেই গিয়েছিলেন চিকিৎসা ছাড়লে চলবে কি করে, বাঁচতে হবে তো। আজ যে তিনি প্রায় সর্বশান্ত। একা তিনি নন, ঘরে স্ত্রী আছে, ক্ষমাহীনা স্ত্রী। পরাণ বললে, দেরি হবে নাকি আর? ডাক্তার বললে, না, বেশি দেরি নেই। ডাক্তার পা বাড়ালেন, চলো। পরাণ এদিক ওদিক তাকিয়ে বললে, আপনি তাহলে গাড়িতে চড়েন, আমি পায়দলের তুরন্ত গিয়ে গাড়ি ধরব। একটু অপ্রস্তুতভাবেই বললে, কিছুটা তরি তরকারি নিয়ে এসেছিলাম, নন্দ নিয়ে গেছে ভিতরে, ডালাটা নিয়েই যাব আমি। পুরানো কালের লোক পরাণ এখনো ভালোবাসার মূল্য দেয়। ক্ষেতের ফসল, পুকুরের মাছ ডাক্তার বাড়ি মধ্যে মধ্যে পাঠায়, কখনো নিজেই নিয়ে আসে। বিবির অসুখে এই ভেট পাঠানোর বহরটা একটু বেড়েছে। ডাক্তারের উপর অগাধ বিশ্বাস পরাণের। নতুন কালের চিকিৎসার বিশ্বাস থাক বা না থাক, নতুন কালের অল্প বয়সী ডাক্তারদের উপর বিশ্বাস তার নাই। 3য় পক্ষের বিবি যুবতী, মেয়েটি শ্রীমতীও বটে। এর উপরে পরাণের আছে সন্দেহবাতিক। বিবিকে বাঁচানোর জন্য আকুলতার সীমা নাই, অর্থ ব্যয় করতেও কুণ্ঠিত নয়। কিন্তু জেনানার আব্রু জলাঞ্জলি দিয়ে বাঁচার চেয়ে মরাই ভালো। জীবন মশাইয়ের কথা আলাহিদা। পরাণ আলাদা শব্দটাকে আলাহিদা বলে। মাথার চুল সব সাদা হয়েছে, চোখের চাউনির মধ্যে বাপ চাচার চাউনি ফুটে ওঠে। গোটা মানুষটাই শীতকালে গঙ্গা নদীর জলের মতো পরিষ্কার। গাড়ি মন্থর গমনে চলল। পরাণ খাঁয়ের মতো ঘর কয়েক বাঁধা রোগীর জন্যই মশাই সংসারের ভাবনা থেকে নিশ্চিন্ত। বর্ষার ধানের অভাব হলে ধান ঋণ দেয় তারা, অভাব অভিযোগের কথা জানতে পারলেই পূরণ করে। অথচ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন ডাক্তার। কি না ছিল! মাঠের উপর এসে পড়েছিল গাড়িটা। চারিপাশের উৎকৃষ্ট ক্ষেতগুলির দিকে আপনি চোখ পড়ল। এগুলি অধিকাংশই ছিল মশাইদের। ওই বিরাট পাঁজার পুকুর, ওই শ্রীলাইকার, ওই ঘোষের বাগান, শুধু জমি পুকুরই নয়, এই গ্রামের সামান্য জমিদারির অংশও কিনেছিলেন তাঁর বাবা জগৎবন্ধু মশাই। 1 আনা অংশ তিনি চড়া দামে কিনেছিলেন। গাড়ির মধ্যে বসে যেতে যেতে মনে পড়ে গেল পুরনো কথা। তখন তার কিশোর বয়স, পড়তেন নবগ্রাম মাইনর স্কুলে।
সেই বাড়ি তার মাইনর স্কুলের শেষ বৎসর। সে আমলে জমিদারত্বের একটা উত্তাপ ছিল। যে জমিদারি কিনেছে সেকালে তারই মেজাজ পাল্টেছে। জমিদারি কিনলেই লোকে মনে করত লক্ষ্মী বাঁধা পড়লেন। সে আমলে প্রসিদ্ধ যাত্রা দলের অধিকারী কণ্ঠ মহাশয়ের গানে আছে, আগে করবে জমিদারি তবে করবে পাকা বাড়ি। তাঁরই স্বজাতি জ্ঞাতি ঘোষ গ্রামের রাধাকৃষ্ণ মিত্র ওই নবগ্রাম মাইনর স্কুলে পড়ত। স্কুলের প্রতিষ্ঠাতা নবগ্রামের প্রতিপত্তিশালী জমিদারের ভাইয়ের সঙ্গে চলত তার অবিশ্রাম প্রতিযোগিতা। লেখাপড়ায় নয়, জমিদার বংশধরত্বের প্রায় খিটমিটি বাধ্য। বাঁধবার মূলে অধিকাংশ ক্ষেত্রেই থাকত রাধাকৃষ্ণ। বলতো, হি ইজ এ জমিনদার সন, আই অ্যাম অলসো এ জমিনদার সন। এখন ঝগড়া হচ্ছে, বড় হলে দাঙ্গা হবে। তার বাবা জগৎবন্ধু জমিদারি কেনার পর তারও মনে এ উত্তাপ কিছুটা সঞ্চারিত হয়েছিল। লোকে, সহপাঠীরা বলেছিল, গুল বাঘা এবার ডোরা বাঘা হলো, সাবধান। সহপাঠীরা তাকে বলতো গুল বাঘা। সেই কিশোর বয়সে তার নিজের রূপের কথা মনে পড়ছিল। রূপ, যে রূপ সুকুমার, কোমল, উজ্জ্বল, সেই রূপ তার কোনো কালে ছিল না। কিন্তু রূপ তাঁর ছিল। সবল পরিপুষ্ট দেহ, গোল মুখ, ঝকঝকে চোখ, নির্ভীক দৃষ্টি, শ্যামবর্ণ দুর্দান্ত কিশোর। হাডুডু খেলবার সময় মালকেচা মেরে জীবন ডাক দিলে প্রতিপক্ষ দল খানিক পিছিয়ে খোল অর্থাৎ স্থল নিত। বলতো, হ্যাঁ, গুলবাগা ছুটেছে। এধার থেকে ওধার মুহূর্তে ছুটে ঘুরবার ভান করে একেবারে মাঝের দাগের কাছ পর্যন্ত এসে বোঁ করে আবার ঘুরে আক্রমণ করতেন। কাউকে না কাউকে মেরে আবার ঘুরতেন। বাড়ির পিছনে কুস্তির আখড়া ছিল। ল্যাঙট পরে নরম মাটির উপর দেহ ঠুকে আছাড় খেতেন শরীর শক্ত করবার জন্য। এর উপর ছিল মুগুর, সে দুটো আজও আছে। গুলভাগ হিংস্রতর নরঘাতী ডোরাভাগাই হয়ে উঠত যদি না জগবন্ধু মহাশয় মাথার উপরে থাকতেন। জগৎবন্ধু মহাশয়ের চিত্তে এর বিন্দুমাত্র উত্তাপ সঞ্চারিত হয়নি। মশাই বংশের মহদাশয়ত্বই ছিল তার কাছে বড়। দম্ভের মোহে তিনি জমিদারি কেনেননি। জমিদারির উপর কোনো মোহ তার ছিল না। জমিদারি তিনি কিনেছিলেন জমিদারের দম্ভের উত্তাপ থেকে বাঁচবার জন্য। যেদিন জমিদারি কেনা হয় সেদিনের একটা কথা মনে পড়ছে। জগৎবন্ধু মহাশয়ের বন্ধু, পেশায় গোমাস্তা ঠাকুরদাস মিশ্র, যে চিকিৎসালয়ের দেওয়ালে লিখে দিলেন লাভানাং শ্রেয় আরোগ্যম, সেই তাকে শ্লেষ করে বলেছিল, তাহলে এবার জমিদার হলে? আশয়ের চেয়ে বিষয় বড় হলো। আগে লোকে সম্ভ্রম করত মশাই বলে, এবার লোকে প্রণাম করবে জমিদার মশাই বলে, বাবু মশাই বলে। ঠাকুরদাস বাতের যন্ত্রণা এবং আরোগ্যের আনন্দ তখন একেবারেই ভুলে গেছেন। অনেক দিন হয়ে গেছে তখন। জগৎবন্ধু বলেছিলেন, ভাই, ঢাল আর তরোয়াল দুটোই হলো অস্ত্র, ওর একটা থাকলেই সে যোদ্ধা। কিন্তু তলোয়ার না নিয়ে তরোয়ালের চোট থেকে মাথা বাঁচাতে শুধু ঢালটা যে রাখে, তাকে আর তরোয়ালধারী তো বলা যায় না। আছে কি না আছে তুমিই বলো ঠাকুরদাস। ওটা আমার ঢাল, শুধু ঢাল। নবগ্রামের তরোয়ালধারী জমিদারদের উঁচানো তরোয়ালের কোপ থেকে আশয়ের মাথা বাঁচানো দায় হয়ে উঠেছিল। তাই ঢাল অস্ত্র হলেও ধরতে হলো। কথাটা তোকে খুলেই বলি ঠাকুরদাস, নবগ্রামের জমিদারদের কাছে মান বজায় রাখা দায় হয়ে উঠেছে ভাই। সদাই ওরা শস্ত্রপ্রাণী। নবগ্রামের রায়চৌধুরী বংশের তরোয়াল ভেঙেছে, ওরা এখন বাঁট ঘুরিয়ে তাড়ি খায় লোকের মাথা ভাঙতে চান। আবার নতুন ধনী ব্রজলাল বাবু এখন আমাদের গ্রামের 8 আনা অংশের জমিদার। তাঁদের হলো চকচকে ধারালো তলোয়ার।
আজ মাস 6 থেকে দেখছি ব্রজবাবুদের বাড়িতে অসুখ বিসুখ হলে ডাক আসছে চাপরাশি মারফত। সেলাম অবশ্যই করে, বলে সালাম গো ডাক্তারবাবু, বাবুদের বাড়ি একবার যেতে হবে যে। ওদের দেখা দেখি রায়চৌধুরীরা পথে ঘাটে দেখা হলে হেঁকে বলতে শুরু করেছে, মশাই হে, একবার আমাদের বাড়ি হয়ে যাবে যেন। তবু তো বড়বাবুরা দর্শনই দেন, এরা আবার তাও দেন না। বুঝেছ না, অনেক ভেবে ঢাল কিনলাম। এ আমার তরোয়াল নয়, এক হাতে ঢাল থাকলো, অন্য হাতে খলনুড়ি, ওটা ছাতার বদল হলো। কথাটা তিনি তার জীবনে সত্য বলেই প্রমাণিত করেছিলেন। তার ওই ঢালের আড়ালে এই গ্রামের অনেকজনকে তিনি আশ্রয় দিয়েছেন এবং ওই ঢাল দেখিয়ে এই গ্রামের কাউকে কখনো অস্ত্রধারীর ঔদ্ধত্যে অপমানিত করেননি। কথাগুলি জীবন দত্ত নিজের কানে শুনেছিলেন। পাশের ঘরে তিনি বসে পড়ছিলেন সেদিন। তবুও জীবন মশাইয়ের মনে বিষয় বৈভব দম্ভের সঞ্চার হয়েছিল। কি করে তিনি এ উত্তাপ গায়ে লাগলো সে তুমি আজও বোঝেন। এই উত্তাপ্ত হওয়া হলো প্রকৃতির ধর্ম। এ থেকে পরিত্রাণ পাওয়া তো সহজ নয়, নইলে তিনি ডাক্তার হতেন না, বাপের কাছে কবিরাজি শিখতেন। উত্তপ্ত বস্তু সহজ ধর্মে আয়তনে বাড়তে যায়। জমিদারের এবং বড়লোকের ছেলে তার বৈভব ও অহংকারের উত্তপ্ত চিত্তে তখন বাপ পিতামহের জীবন পরিধিকে ছাড়িয়ে যেতে ব্যস্ত হয়ে উঠেছে, বড় হতে চাচ্ছে। তাই জগৎবন্ধুর ছেলের মাইনর পড়া শেষ হওয়ার পর তাকে টোলে ভর্তি করতে চাইলেন। ব্যাকরণ শেষ করার পর আয়ুর্বেদ পড়বে, কিন্তু জীবনমশাই বলেছিলেন, আমার ইচ্ছে ডাক্তারি পড়ি। ডাক্তারি? হ্যাঁ, দেশে তো ডাক্তারেরই চলন হতে চলেছে। কবিরাজিতে লোকের বিশ্বাস কমে যাচ্ছে। বর্ধমানে স্কুল হয়েছে, আমি ওখানেই পড়ব। দেশে সত্যই তখন ডাক্তারি অর্থাৎ অ্যালোপ্যাথিক চিকিৎসা রাজকীয় সমারোহের রথে চড়ে আবির্ভূত হয়েছে। কলিকাতায় মেডিকেল কলেজ, হাসপাতাল, বর্ধমান মেডিকেল স্কুল, জেলার সদরে সদরে হাসপাতাল, চ্যারিটেবল ডিসপেন্সারি, ইংরেজ সাহেব ডাক্তার, দেশি নামজাদা ডাক্তারদের পোশাক, গলাবন্ধ কোট, প্যান্টালুন, গোল টুপি, গার্ড চেন, বার্নিশ করা কাঠের কলবাক্স, ঝকঝকে লেবেল আঁটা সুন্দর শিশিতে ঝাঁঝালো রঙিন ওষুধ তৈরির সংক্ষিপ্ত প্রক্রিয়া, সব মিলিয়ে সে যেন একটা অভিযান। এই অঞ্চলে তখনও কবিরাজির রাজ্য চলছে। এ যুগের সাঁড়াশি আক্রমণের মতো দুদিকে বসেছেন দুজন ডাক্তার, উত্তর এবং দক্ষিণ পূর্ব কোণে। উত্তরে বসেছেন ভুবন ডাক্তার, বড় লাল ঘোড়ায় চেপে ব্রিচেস আর গলাবন্ধ কোট পরে ভুবন ডাক্তার মধ্যে মধ্যে এ পথে যাওয়া আসা করেন। আর উত্তর থেকে আসেন রংলাল ডাক্তার, তসরের প্যান্টালুন, গলাবন্ধ কোট, গলায় ঝোলানো পকেট ঘড়ি। রংলাল ডাক্তার যাওয়া আসা করেন পালকিতে। রংলাল ডাক্তার থাকেন এখান থেকে মাইল চারেক দূরে। এই অঞ্চলে তিনিই প্রথম অ্যালোপ্যাথি নিয়ে এসেছেন। অদ্ভুত চিকিৎসক, প্রতিভাধর ব্যক্তি। মেডিকেল কলেজ বা স্কুলে তিনি পড়েননি, নিজে বাড়িতে চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করেছেন। নদী থেকে শ্মশান থেকে সব নিয়ে এসে গ্রন্থের নির্দেশ অনুসারে কেটে অ্যানাটমি শিখেছেন। বিস্ময়কর সাধনা, তেমনই সিদ্ধি। কোথায় বাড়ি এখান থেকে এসেছিলেন এ জেলার রাজ হাই ইংলিশ স্কুলে শিক্ষকতার কর্ম নিয়ে। ইংরেজিতে অধিকার ছিল নাকি অসামান্য, আর তেমনই ছিল অগাধ আত্মবিশ্বাস। বিখ্যাত হেডমাস্টার শিবুবাবুর ইংরেজি খসড়া দেখে দু এক জায়গায় দাগ দিয়ে বলতেন, এখানটা পাল্টে এই করে দিন, ইমপ্রুভ করবে। বলতে সংকোচ অনুভব করতেন না। তিনি হঠাৎ কোনো আকর্ষণে ময়ূরাক্ষী তীরে নির্জন একটি গ্রামে বসেই সাধনা করেছিলেন তপস্বীর মতো। তারপর একদিন বললেন, এইবার চিকিৎসা করব, এবং কিছুদিনের মধ্যেই এ অঞ্চলে অসামান্য প্রতিষ্ঠা লাভ করলেন। রংলাল ডাক্তারের চিকিৎসার খ্যাতি
রংলালকেই প্রতিষ্ঠা দেয়নি, তার সঙ্গে অ্যালোপ্যাথিরও প্রতিষ্ঠা করেছিল। চারিদিকে নতুন চিকিৎসার প্রতি মানুষ শ্রদ্ধাঞ্জলি দিতে শুরু করলো। জীবন ডাক্তার সেদিন কৈশোর ও যৌবনের সন্ধিক্ষণে কবিরাজির পরিবর্তে ডাক্তারির প্রতি আকৃষ্ট হলেন। প্রতিষ্ঠা চাই, খ্যাতি চাই, অর্থ চাই, মানুষের কাছ থেকে অগাধ শ্রদ্ধা চাই। তার প্রেরণা দিয়েছিল ওই জমিদারিটুকু। জমিদারি যখন কিনেছেন তখন বাবা অবশ্যই পড়াবেন ডাক্তারি, সে আর্থিক সঙ্গতি নিশ্চয়ই তার আছে। তাই মাইনর পাশ করে তিনি গেলেন কাঁদি রাজ হাই স্কুলে এন্ট্রান্স পড়তে। এন্ট্রান্স পাশ করে এফএ পড়বেন, তারপর ডাক্তারি। গরুর গাড়িটা থামতেই ডাক্তারের তন্ময়তা ভেঙে গেল। সামনে পরাণ খাঁয়ের দলিজা এসে পড়েছে। পুরানো কাল থেকে বাস্তব বর্তমানও বটে। পরাণ খাঁয়ের বিবি একটু ভালোই আছে, আরও ভালো থাকা উচিত ছিল, কিন্তু তা থাকছে না। নারীর গতি দেখে ডাক্তারের যা মনে হয় উপসর্গের সঙ্গে ঠিক তাল মিলিয়ে তার রোগ তো তা নয়, রোগের চেয়ে রোগের বাতিকটা বেশি। এখানে ব্যথা, ওখানে ব্যথা, বিছানায় শুয়ে শুয়ে কাতরানো, পাকস্থলিতে যন্ত্রণা, এর আর উপশম নেই। আরও মজার কথা, রোগী তো ভালো আছে বললেই রোগ বেড়ে যায়। কি করবেন ডাক্তার? এর চিকিৎসা তার হাতে নাই। তিনি বুঝতে পেরেছেন মেয়েটি ভালো হতে চায় না। পরাণ খাঁয়ের স্ত্রী হিসাবে সুস্থ দেহে উঠে হেঁটে বেড়াতে সে অনিচ্ছুক। তাই ডাক্তার কৌশল অবলম্বন করেছেন। রোগ আদৌ কমেনি বলে যাচ্ছেন, আজও তাই বললেন। বলবেন হ্যাঁ, ভয় কিছু নাই খাঁ, ভয় করো না। তাছাড়া খাঁকে আর বলবেনই বা কি? ও কথা খাঁকে বললে খাঁ যে কী মূর্তি ধরবে তা ডাক্তারের অজানা নয়। বৃদ্ধের জীবনও অশান্তিময় হয়ে উঠবে। স্বামী স্ত্রীর অমিলনের মতো অশান্তি আর নাই। তিনি নিজেও চিরজীবন জ্বলেছেন, আগুন তার জীবনে কখনো নিভল না। আজও রোগী দেখে বাড়ি ফিরে দেখলেন সে আগুনে যেন আরও লেলিহান শিখা লগ লগ করে উঠছে। কোনো আহতি কোনখান থেকে পেলেন বুঝতে পারলেন না। আরোগ্য নিকেতন গল্পের তৃতীয় পর্ব এখানেই শেষ হলো বন্ধুরা। আজকের মতো নমস্কার।